আসা যাক। ম্যাকবেথ হলো মূলত একটি ট্র্যাজেডি অর্থাৎ দুঃখের নাটক বা বিয়োগান্ত নাটক। এই নাটকে আমরা দেখতে পাই মানুষের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিভাবে মানুষের পতন ঘটায়। তাই চলো নাটকে আসা যাক। গল্প শুরু হচ্ছে স্কটল্যান্ড থেকে। স্কটল্যান্ডের একজন ন্যায়বৎসল এবং জনপ্রিয় মহারাজা ছিলেন কিং ডানকান। কিং ডানকানকে সকলে ভালোবাসতেন, তার কারণ কিং ডানকান একজন দয়ালু মহারাজাও ছিলেন। কিং ডানকানের অনেকজন সৎ এবং বিশ্বস্ত সেনাপতি ছিলেন। মহারাজা ডানকানের অনেকজন বীর এবং সাহসী সেনাপতি ছিলেন, তার মধ্যে ম্যাকবেথ, ব্যাংকো এবং ম্যাকডাফের নাম উল্লেখযোগ্য। আজ কিন্তু মহারাজা ডানকান বড়ই গম্ভীর হয়ে রয়েছেন, তার কারণ মহারাজা ডানকানের এখন বড়ই বিপদ। কারণ থেইন অফ কর্ডর অর্থাৎ কর্ডরের জমিদার এবং নরওয়ের মহারাজা সম্মিলিতভাবে আক্রমণ করেছেন স্কটল্যান্ডকে। এক ভয়ানক লড়াইও শুরু হয়েছে। মহারাজা ডানকানের তরফ থেকে ব্যাংকো এবং ম্যাকবেথ যুদ্ধকে সামাল দিচ্ছেন। ঠিক তখনই এক রক্তাক্ত সৈনিক ছুটে এলেন মহারাজা ডানকানের কাছে এবং মহারাজা ডানকানকে এক সুখবর দিলেন এই রক্তাক্ত সৈনিকটি। সেদিনের লড়াইয়ে মহারাজা ডানকানের জয় হয়েছে এবং ম্যাকবেথ দুর্দান্ত লড়াই করেছেন। একথা শুনে মহারাজা ডানকান খুবই খুশি হচ্ছেন এবং ম্যাকবেথের ভূয়সী প্রশংসা করছেন। ম্যাকবেথ তো শুধু সেনাপতি নন, ম্যাকবেথ হলেন মহারাজা ডানকানের একজন নিকট আত্মীয়। মহারাজা ডানকানের শিবিরে থাকা বিভিন্ন সভাসদরাও ম্যাকবেথের প্রশংসা করল। এবার আমরা অন্য দৃশ্যে দেখতে পাই যে ম্যাকবেথ এবং ব্যাংকো ফিরে আসছেন। ম্যাকবেথের কাছে এই দিনটি বড়ই শুভ দিন, তার কারণ ম্যাকবেথ আজ বিজয়ী হয়েছেন। কিন্তু প্রকৃতি যেন গোমড়া মুখ করে রয়েছে। চারিদিকে থমথমে একটা ভাব। সন্ধ্যা হয়ে এসেছে এবং চারিদিকে শুধু বজ্র বিদ্যুতের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ তিনটে ছায়ামূর্তি ম্যাকবেথ এবং ব্যাংকোকে ঘিরে ধরল এক নির্জন জায়গায়। ম্যাকবেথ এবং ব্যাংকো বুঝতে পারলেন ভালোভাবেই যে এরা হলেন উইচ অর্থাৎ ডাইনি। তিনটে ডাইনির মধ্যে প্রথম ডাইনি ম্যাকবেথের কাছে এসে বললেন থেইন অফ গ্লেমিস। দ্বিতীয় ডাইনি এসে বললেন থেইন অফ কর্ডর এবং তৃতীয় ডাইনি এসে বললেন কিং অফ স্কটল্যান্ড। অর্থাৎ প্রথম ডাইনি ম্যাকবেথকে বললেন যে গ্লেমিসের জমিদার, যেটা ম্যাকবেথ ছিলই। দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে বললেন কর্ডরের জমিদার, কর্ডর একটা বড় জায়গা, যেটা কিন্তু ম্যাকবেথ ছিল না তখনও। এবং তৃতীয় ডাইনি এসে বললেন কিং অফ স্কটল্যান্ড, যেটা ম্যাকবেথের কাছে একটা স্বপ্ন মাত্র। কিন্তু ম্যাকবেথ এই কথাগুলো শুনে খুবই খুশি হলেন। এই তিনটে ডাইনি উপস্থিত হলেন ব্যাংকোর কাছে এবং ব্যাংকোকেও তিনটি কথা বললেন। প্রথম ডাইনি ব্যাংকোকে বললেন লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। দ্বিতীয় ডাইনি ব্যাংকোকে বললেন নট হ্যাপি বাট হ্যাপিয়ার দেন ম্যাকবেথ। এবং তৃতীয় ডাইনি ম্যাকবেথকে বললেন ইউ উইল নেভার বি দ্য কিং বাট ইয়োর সন্স উইল বি দ্য কিং। এরপরই তিনটে ডাইনি হাওয়াতে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ডাইনিদের কথাগুলিকে ম্যাকবেথ বিশ্বাস করলেন এবং ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হলো। অন্যদিকে ব্যাংকো ডাইনিদের এই কথাগুলিকে বিশ্বাস করলেন না। যদিও ডাইনিদের কথাবার্তা দ্বারা ব্যাংকো প্রভাবিত হলেন, কিন্তু ব্যাংকো বিগলিত হলেন না এই সমস্ত কথাবার্তা শুনে। অদ্ভুতভাবে কিছুক্ষণ পরই মহারাজা ডানকানের এক দূত এসে উপস্থিত হলেন ম্যাকবেথ এবং ব্যাংকোর কাছে এবং এই দূত ম্যাকবেথকে জানালেন যে ম্যাকবেথ নাকি থেইন অফ কর্ডর হয়েছেন। মহারাজা ডানকান ম্যাকবেথকে থেইন অফ কর্ডর বানিয়েছেন। ম্যাকবেথ যেন এই কথা বিশ্বাস করতে পারলেন না। ম্যাকবেথ থেইন অফ গ্লেমিস তো ছিলেনই, তার সাথে ম্যাকবেথ থেইন অফ কর্ডরও হয়ে গেলেন। কর্ডর এক বড় জায়গা ছিল। এরপর ম্যাকবেথ এবং ব্যাংকো দুজনে এলেন মহারাজা ডানকানের কাছে এবং মহারাজা ডানকান ম্যাকবেথের ভূয়সী প্রশংসা করলেন সকলের সামনে। কৃতজ্ঞতা স্বরূপ ম্যাকবেথও মহারাজা ডানকানকে নিজ গৃহে আমন্ত্রণ করলেন এবং নিজ গৃহে রওনা দিলেন। ইতিমধ্যে ম্যাকবেথের সাথে যা কিছু হয়েছে ম্যাকবেথ সমস্তই চিঠি লিখে জানিয়েছেন ম্যাকবেথ নিজের স্ত্রী লেডি ম্যাকবেথকে এবং লেডি ম্যাকবেথ ম্যাকবেথের মন সম্বন্ধে দারুণভাবে ওয়াকিবহাল। লেডি ম্যাকবেথ জানেন যে ম্যাকবেথের মধ্যে মহারাজা হওয়ার ইচ্ছা রয়েছে। লেডি ম্যাকবেথ চিঠি পড়ে বুঝতে পারলেন যে ম্যাকবেথের মধ্যে মহারাজা হওয়ার ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু মহারাজা হওয়ার জন্য
যে সমস্ত পাপ কাজ করতে হবে এবং যে সমস্ত সাহসের প্রয়োজন হবে তা ম্যাকবেথের নেই। লেডি ম্যাকবেথ সিদ্ধান্ত নিলেন যে তিনি ম্যাকবেথকে সেই পথেই পরিচালিত করবেন, ম্যাকবেথকে উদ্বুদ্ধ করে। কিছুদিন পর ম্যাকবেথ যখন লেডি ম্যাকবেথের সামনে উপস্থিত হলেন, তখন লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে সাদর আমন্ত্রণ জানালেন। গোপনে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের মধ্যে আলোচনা শুরু হল। এখানে ম্যাকবেথ নিজের সমস্ত অভিজ্ঞতার কথাই খুলে বললেন লেডি ম্যাকবেথকে, এবং লেডি ম্যাকবেথ ম্যাকবেথের সাথে মিলে সিংহাসন দখল করার পরিকল্পনা করলেন। ম্যাকবেথ লেডি ম্যাকবেথের পরিকল্পনায় একেবারেই সম্মত হলেন না। তার কারণ ম্যাকবেথের নৈতিকতা, ম্যাকবেথের বিবেক ম্যাকবেথকে বাধা দিতে থাকল। তিনি লেডি ম্যাকবেথের সাথে অসম্মত হলেন এবং তিনি বললেন, যে মানুষ আমাকে এত সাহায্য করেছে, যে মানুষ আমাকে এত সম্মান দিয়েছে, সে মানুষকে আমি হত্যা করতে পারবো না সিংহাসনের লোভে। কিন্তু লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বিভিন্নভাবে বোঝাতে সক্ষম হলেন যে মহারাজা হওয়াটা মোটেও কঠিন কাজ নয়, এবং আমরা যদি মহারাজা ডানকানকে গোপনে হত্যা করি কেউ আমাদের উপর সন্দেহও করবে না। ইতিমধ্যে একজন দূত এসে উপস্থিত হলেন ম্যাকবেথের গৃহে এবং জানালেন যে মহারাজা ডানকান এসে উপস্থিত হয়েছেন ম্যাকবেথের অতিথি হিসাবে। ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনেই বেরিয়ে এলেন মহারাজা ডানকানকে অতিথি হিসাবে গ্রহণ করার জন্য। মহারাজা ডানকান লেডি ম্যাকবেথকে এক হীরার আংটিও উপহার দিলেন। গভীর রাত্রিতে যখন সকলে নিদ্রামগ্ন, তখন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন। লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বোঝাতে শুরু করলেন যে এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে আজই মহারাজা ডানকানকে হত্যা করতে হবে এবং মহারাজা ডানকানকে হত্যা করার পর তার দোষ চাপিয়ে দেওয়া হবে দেহরক্ষীদের উপর, যারা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু ম্যাকবেথ এখনো দ্বিধাগ্রস্ত। ম্যাকবেথ মোটেও রাজি নয় এই মহারাজাকে হত্যা করতে। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের হাতে ছুরি তুলে দিচ্ছেন মহারাজা ডানকানকে হত্যা করার জন্য। কিন্তু ম্যাকবেথ যখন এই হত্যা করতে অস্বীকার করছে, তখন লেডি ম্যাকবেথ নিজে ছুরি নিয়ে চলে যাচ্ছেন ঘুমন্ত মহারাজাকে হত্যা করার জন্য। সমস্ত প্রহরীরা নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছেন, তাই লেডি ম্যাকবেথের পক্ষে মহারাজা ডানকানের শয়নকক্ষে প্রবেশ করা মোটেও কঠিন কাজ নয়। খুব সহজেই লেডি ম্যাকবেথ পৌঁছে গেলেন মহারাজা ডানকানের শয়নকক্ষে, যেখানে দেহরক্ষীরাও নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে রয়েছেন। মহারাজা ডানকান গভীর ঘুমে আচ্ছন্ন। লেডি ম্যাকবেথ ছুরি নিয়ে দাঁড়ালেন ডানকানের সামনে, কিন্তু তিনি হত্যা করতে পারলেন না মহারাজা ডানকানকে। তিনি ফিরে এলেন এবং ম্যাকবেথকে বললেন যে মহারাজা ডানকান লেডি ম্যাকবেথের বাবার মতো দেখতে, তাই তিনি কোনোভাবেই মহারাজা ডানকানকে হত্যা করতে পারবেন না। বাধ্য হয়ে ম্যাকবেথ গেলেন হত্যা করতে। ম্যাকবেথ যখন ছুরি নিয়ে হত্যা করতে যাচ্ছেন, ম্যাকবেথ যখন ছুরি নিয়ে কিং ডানকানকে হত্যা করতে যাচ্ছেন, তখন ম্যাকবেথ সামনে এক ছুরি দেখছেন। আ ড্যাগার ইজ হ্যাঙ্গিং। ম্যাকবেথের চোখের সামনে এক বড় ছুরি ঝুলতে শুরু করলো। এই ছুরিটি কিন্তু কোনো আসল ছুরি নয়। এই ছুরিটি আসলে ম্যাকবেথ নিজের অপরাধ বোধের জন্য দেখতে শুরু করেছে। ম্যাকবেথের হ্যালুসিনেশন হচ্ছে, অর্থাৎ ভ্রম। এই ভ্রম সৃষ্টি হচ্ছে অপরাধ বোধ থেকে। যাই হোক, এই ছুরিটি ম্যাকবেথকে ডানকানের ঘর পর্যন্ত নিয়ে যাচ্ছে। ম্যাকবেথ এই ছুরিকে ধরার যতই চেষ্টা করছে, ম্যাকবেথ কিন্তু এই ছুরিটিকে ধরতে পারছেন না। শেষ পর্যন্ত ম্যাকবেথ এসে পৌঁছালেন কিং ডানকান বা মহারাজা ডানকানের ঘরে। মহারাজা ডানকান এখনো ঘুমিয়ে রয়েছেন। ম্যাকবেথ এখানে ঘুমন্ত মহারাজাকে হত্যা করলেন। যে মাত্র ম্যাকবেথ ঘুমন্ত মহারাজাকে হত্যা করলেন, ম্যাকবেথ চারিদিকে রক্ত দেখতে শুরু করলেন। দেওয়াল থেকে রক্ত নেমে আসছে, হাতে রক্ত, চারিদিকে রক্ত। এই রক্তগুলোও কিন্তু আসল রক্ত নয়, এই রক্তগুলোও হলো হ্যালুসিনেশন। কি থেকে সৃষ্টি হয়েছে? গিল্টি ফিলিং থেকে। ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করার পর ছুরি নিয়ে ফিরে এলেন। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের হাত ধুইয়ে দিলেন, কিন্তু তবুও ম্যাকবেথ নিজের হাতে রক্ত দেখতে পাচ্ছেন। ম্যাকবেথ বলছেন, সমগ্র আরবের সুগন্ধিও আমার এই রক্তের গন্ধকে মুছতে পারবে না। ম্যাকবেথ বলছেন, নেপচুন দেবতার সমস্ত সমুদ্রের জলও আমার এই রক্তের দাগকে মুছে ফেলতে পারবেন না। আসলে এই রক্তের দাগ বা এই ছুরি, এগুলো কোনো আসল নয়। রক্তের দাগ, ছুরি, এগুলি আসলে মনস্তাত্ত্বিক বিষয়। ম্যাকবেথের অপরাধ বোধের জন্য ম্যাকবেথের মধ্যে এই সমস্ত প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তা যাই হোক, লেডি ম্যাকবেথ এবার নিজে গেলেন সেই ছুরিখানাকে সঠিক স্থানে রেখে দেওয়ার জন্য। লেডি ম্যাকবেথ ছুরিটিকে সঠিক স্থানে তো রাখলেনই, তার সাথে সাথে চেম্বারলেইনস বা বডিগার্ডস
বা দেহরক্ষীদের সারা গায়ে রক্ত মাখিয়ে দিলেন, যাতে সকলে অনুমান করে যে দেহরক্ষীরা নেশাগ্রস্ত অবস্থায় হত্যা করেছেন মহারাজা ডানকানকে। পরের দিন সকালে যখন সকলে জানতে পারলেন যে মহারাজা ডানকানকে হত্যা করা হয়েছে, তখন চারিদিকে এক হইচই সৃষ্টি হলো। সকলে সন্দেহ করলো ম্যাকবেথকে, কারণ ম্যাকবেথের গৃহে এই ঘটনা ঘটেছিল এবং ম্যাকবেথের অতিরঞ্জিত প্রতিক্রিয়া সকলের মধ্যে সন্দেহ সৃষ্টি করলো ম্যাকবেথের বিরুদ্ধে। মহারাজা ডানকানের দুই ছেলে ছিল, ডোনাল্ডওয়ে এবং ম্যালকম। ডোনাল্ডওয়ে এবং ম্যালকম বুঝতে পারলেন যে ব্যক্তি মহারাজা ডানকানকে হত্যা করেছেন তিনি সিংহাসনে বসতে চান, কিন্তু সিংহাসনের বৈধ দাবিদার আমরা, অর্থাৎ কিং ডানকানের দুই পুত্র ডোনাল্ডওয়ে এবং ম্যালকম। ডোনাল্ডওয়ে এবং ম্যালকম পরামর্শ করলেন যে এই মুহূর্তে কাউকে বিশ্বাস করা যেতে পারে না, তাই ডোনাল্ডওয়ে এবং ম্যালকম দুজনেই নিরাপদ স্থানের খোঁজে বেরিয়ে পড়বেন। এরপর ডোনাল্ডওয়ে পালিয়ে যাচ্ছেন আয়ারল্যান্ড এবং ম্যালকম পালিয়ে যাচ্ছেন ইংল্যান্ড। এতে ম্যাকবেথের খুব সুবিধা হচ্ছে, ম্যাকবেথ সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছেন রাজপুত্রদের উপর এবং ম্যাকবেথ এই যুক্তি দিচ্ছেন যে রাজপুত্র ডোনাল্ডওয়ে এবং ম্যালকম সিংহাসনের লোভে হত্যা করেছেন নিজ পিতাকে। এখন ধরা পড়ার ভয়ে দুজনে গোপন আশ্রয়ে পালিয়ে গেছেন। এর পরবর্তী অংশে আমরা দেখতে পাই ম্যাকবেথ মহারাজা হয়েছেন এবং লেডি ম্যাকবেথ মহারানী হয়েছেন। ডাইনিদের তিনটি কথাই মিলে যাওয়াতে ম্যাকবেথ খুশি, কিন্তু ম্যাকবেথ শঙ্কাগ্রস্ত ব্যাংকোকে নিয়ে। ম্যাকবেথ গোপনে গুপ্ত ঘাতকদের নির্দেশ দিচ্ছেন ব্যাংকো এবং ব্যাংকের পুত্র ফ্লেন্সকে হত্যা করার জন্য। পরের দিন ভোজ সভার আয়োজন হয়েছে নতুন মহারাজাকে সম্মান জানানোর জন্য। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সভাসদরা ছুটে এসেছেন, শুধু আসেননি ম্যাকডাফ এবং ব্যাংকো। ম্যাকবেথের সভায় উপস্থিত বিভিন্ন সভাসদেরা বলতে শুরু করেছে যে ব্যাংকোর আসা উচিত ছিল, কিন্তু শুধু ম্যাকবেথই জানেন যে ব্যাংকোকে গোপনে হত্যা করা হয়েছে। ফ্লেন্স অবশ্য পালিয়ে গেছে, কিন্তু ম্যাকবেথ খুব ভালোভাবেই জানেন যে ব্যাংকো আজ আর পৃথিবীতে নেই। এইভাবে যখন ভোজ সভা চলছে, ঠিক তখনই ভোজের মাঝে উপস্থিত হচ্ছেন ব্যাংকোর গলা কাটা দেহ। ব্যাংকোর ভূত এসে উপস্থিত হচ্ছে ম্যাকবেথের সামনে। ম্যাকবেথ ব্যাংকোকে দেখে আবার শঙ্কাগ্রস্ত হচ্ছেন এবং ব্যাংকোর দিকে তাকিয়ে ম্যাকবেথ বলে উঠছেন, তুই বলতে পারিস না আমি এটা করেছি? তুই নরকের শয়তান, কি করে উঠে আসতে পারিস নরকের নদী থেকে? সকলে অবাক দৃষ্টিতে ম্যাকবেথের দিকে চেয়ে রয়েছেন, তার কারণ কেউই ব্যাংকোর ভূতকে দেখতে পাচ্ছে না। আসলে এটা ভূতের গল্প নয়, ম্যাকবেথের অপরাধ বোধ বা ম্যাকবেথের গিল্টি কনসাইন্স বা গিল্টি ফিলিংস ম্যাকবেথকে এই সমস্ত দেখতে বাধ্য করছে। তা যাই হোক, লেডি ম্যাকবেথ পরিস্থিতিকে সামাল দিলেন এবং ম্যাকবেথকে বোঝাতে সক্ষম হলেন যে আমাদের আরো সতর্কভাবে থাকতে হবে। ম্যাকবেথ এবার ঠিক করলেন ডাইনিদের সাথে আবার পরামর্শ করার। তিনি উপস্থিত হলেন ডাইনিদের গুহাতে। তখন ডাইনিরা তাদের পূজাতে বসেছিল। ডাইনিদের প্রধান হেকেট তখন শুধু পূজা শুরুই করেছেন মাত্র। ম্যাকবেথ এসে এখানে বললেন, আমাকে আমার ভবিষ্যৎ দেখাও। ডাইনিরা ম্যাকবেথকে এখানে তিনটি ছবি দেখালেন এবং তিনটি কথা বললেন। ম্যাকবেথ প্রথমে একটি সৈনিকের হেলমেট দেখতে পেলেন। ডাইনিরা বললেন, বি অ্যাওয়্যার অফ ম্যাকডাফ। ম্যাকবেথ এবার দেখতে পেলেন একটি শিশু গাছের ডাল হাতে। তখন ডাইনিরা বললেন, ম্যাকবেথ ক্যান নট বি ভ্যাঙ্কুইশড আনটিল দ্য বার্নাম জঙ্গল কামস এগেনস্ট দ্য ডানসেনিয়ান হিল। অর্থাৎ ম্যাকবেথকে পরাস্ত করা যাবে না যতদিন না সামনের বার্নাম জঙ্গলটি উঠে আসে ম্যাকবেথের বিরুদ্ধে, ম্যাকবেথের কেল্লাতে। এবার ম্যাকবেথ দেখতে পেলেন একটি রক্তাক্ত শিশু। ডাইনিরা বললেন, নো ম্যান ন্যাচারালি বর্ন অফ এ উমেন্স উম ক্যান কিল ম্যাকবেথ। অর্থাৎ কোনো শিশু যার জন্ম স্বাভাবিকভাবে হয়েছে সে কোনোদিনই ম্যাকবেথকে হত্যা করতে পারবেন না। ম্যাকবেথ এই সমস্ত কথা শুনে খুবই খুশি হলেন। ম্যাকবেথ ভাবলেন, ম্যাকডাফ, হ্যাঁ ম্যাকডাফকে আমি দেখে নেব। কোনোদিনই জঙ্গল উঠে আসতে পারবে না আমার কেল্লাতে, তার মানে আমি নিরাপদ, এবং শিশুদের জন্ম তো স্বাভাবিকভাবেই হবে, তাই আমি নিশ্চয়ই নিরাপদ। এরপর ম্যাকবেথ নিশ্চিত হলেন। কিন্তু ম্যাকবেথ আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য ডাইনিদের আরো একটি প্রশ্ন করলেন, ব্যাংকোর পুত্র ফ্লেন্স কি আমার কোনো ক্ষতি করতে পারবে? এক্ষেত্রে সমস্ত ডাইনিরা আর উত্তর দিচ্ছেন না, অ্যান্সার নো মোর বলে উড়ে চলে যাচ্ছেন। তা যাই হোক, ম্যাকবেথ নিজের বাড়ি ফিরে আসছেন এবং ম্যাকবেথ সৈন্যদের নির্দেশ দিচ্ছেন ম্যাকডাফকে হত্যা করার জন্য। ম্যাকবেথের সৈন্যরা ছুটে যাচ্ছেন ম্যাকডাফের বাড়িতে।
ম্যাকডাফের অনুপস্থিতিতে ম্যাকডাফের স্ত্রী এবং পুত্রকে হত্যা করা হচ্ছে। ম্যাকডাফ যখন জানতে পারছেন, ম্যাকডাফ রাগে ক্ষোভে ম্যালকমের সাথে যোগ দিচ্ছেন প্রতিশোধ নেওয়ার জন্য। কিছুদিনের মধ্যেই মহারাজা ডানকানের পুত্র ম্যালকম এবং ম্যাকডাফ বিশাল সৈন্য সংগ্রহ করছেন ইংল্যান্ডের মহারাজার সাহায্য নিয়ে এবং ফিরে আসছেন স্কটল্যান্ডে ম্যাকবেথের বিরুদ্ধে লড়াই করার জন্য। মাঝখানে এক বিশাল জঙ্গল পড়ছে, বার্নাম জঙ্গল। অন্যদিকে ম্যাকবেথের কেল্লা উঁচু স্থানে রয়েছে। ম্যাকবেথ স্বাভাবিকভাবেই এদের সৈন্য সংখ্যা জেনে নিতে পারেন। তাই প্রতিটি সৈন্যকে নির্দেশ দেওয়া হলো যে বার্নাম জঙ্গলের একটি একটি করে গাছের ডাল ভেঙে নিতে, যাতে মহারাজা ম্যাকবেথ উঁচু স্থান থেকে তাদের সৈন্য সংখ্যা বুঝতে না পারে। ম্যালকম এবং ম্যাকডাফের সৈন্য সংখ্যা এতই বেশি ছিল যে সমস্ত জঙ্গল যেন ম্যালকম এবং ম্যাকডাফের সৈন্যদের হাতে চলে এলো। এবার যখন সৈন্যরা চলছে, যেন মনে হচ্ছে জঙ্গল চলতে শুরু করেছে। তাহলে ডাইনিদের বলা প্রতিটি সত্যই যেন ম্যাকবেথের সামনে বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। ম্যাকডাফ ইতিমধ্যে বিপজ্জনক প্রমাণিত হয়েছে, বার্নাম জঙ্গল চলতে শুরু করেছে। তবু ম্যাকবেথের আশা যে কোনো স্বাভাবিক জন্মজাত শিশু তাকে হত্যা করতে পারবে না। ম্যাকবেথের সেনাদের সাথে ম্যাকডাফ এবং ম্যালকমের সেনাদের লড়াই শুরু হলো। ঠিক তখনই ম্যাকবেথ অন্তঃপুরি থেকে কান্নার রোল শুনতে পেলেন। লেডি ম্যাকবেথের অপমৃত্যু ঘটেছে, কিন্তু ম্যাকবেথের সময় নেই লেডি ম্যাকবেথের জন্য কাঁদবার। এক্ষেত্রে লেডি ম্যাকবেথের ব্যাপারটাও খানিকটা বলে দেওয়া উচিত। লেডি ম্যাকবেথ আসলে একজন সহজ সরল মহিলা। তিনি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য এক পাপ করে বসেছেন, কিন্তু সেই পাপকে তিনিও সহ্য করতে পারছেন না। তিনি ঘুমানোর মধ্যে চলতে শুরু করেন, তার মধ্যে সমনম্বলিজম দেখা যাচ্ছে। তিনি ঘুমের মধ্যেই চলতে থাকেন এবং যা কিছু অপরাধ করেছেন তা সবই বলতে থাকেন। তা যাই হোক, প্রচুর লড়াই শুরু হলো এবং শেষে ম্যাকবেথের সৈন্যরা পরাস্ত হলো। শেষে ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে লড়াই শুরু হচ্ছে। ম্যাকডাফ নিজ স্ত্রী এবং পুত্রের হত্যার প্রতিশোধ নিতে চান, কিন্তু ম্যাকবেথ বলে উঠল, ওরে ম্যাকডাফ, তুই যতই শক্তিশালী হোস না কেন, তুই আমাকে মারতে পারবি না। তার কারণ ডাইনিরা বলে গেছে কোনো স্বাভাবিক জন্মজাত শিশু আমাকে হত্যা করতে পারবে না। এই কথা শুনে ম্যাকডাফ হাসতে শুরু করছেন। ম্যাকডাফ নিজে জন্ম রহস্য বলছেন। ম্যাকডাফ বলছেন যে তার জন্ম স্বাভাবিকভাবে হয়নি। অনেকে প্রশ্ন করেন যে স্বাভাবিক জন্ম হয়নি মানে কি? ম্যাকডাফকে তার জন্মের সময়ের আগেই তার মায়ের পেট কেটে বের করে নেওয়া হয়েছিল, যেটা স্বাভাবিক জন্ম ছিল না। শেষ পর্যন্ত ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে লড়াই শুরু হচ্ছে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি ম্যাকডাফ ম্যাকবেথের শিরচ্ছেদ করছেন। প্রয়াত মহারাজা ডানকানের বীর পুত্র ম্যালকমকে সিংহাসনে বসানো হচ্ছে এবং এইভাবে গল্পের শুভ সমাপ্তি ঘটছে।